প্রিয় দর্শক, আজান বিরতির পরে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম ইঞ্জিনিয়ার সাথে অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো যে রানিং কস্ট বেড়ে গেছে, যাদের নিজস্ব বাসা আছে অথবা অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, বাই টু লেট আছে, তারা হিমশিম খেঁচাচ্ছে। ওই বিষয়টাই নিয়ে আমরা আবার ফিরে যাই আর কি, যে এই যে একটা অস্থিতি পরিস্থিতির মধ্যে আছে বা একটা রানিং কস্ট বেড়ে গেছে, এই থেকে কোনো উত্তরণের বিষয় আছে কি, ব্যাপার আছে কিনা আপনি যদি আমাদের একটু বলেন। যে একটা হলো যদি আমরা রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে বলতে পারি, এখানে তো তেমন কোনো সুযোগ নাই, যদি সুযোগ থাকে আপনি অবশ্যই বলবেন। যদি বাই টু লেটের ব্যাপারে থাকে বা ইনভেস্টমেন্ট থাকে, ওই বিষয়টা নিয়ে একটা আমরা আলোচনা করি। এখন দেখুন, যারা আমাদেরকে অনেক ভাই বোন আপনারা যারা প্রশ্নটা করেছেন, প্রশ্নটার আসলে সঠিক কোনো উত্তর নেই। কারণটা হচ্ছে যে যারা বলছেন যে নিজের বাসায় থাকছেন কিন্তু এখন আর অ্যাফোর্ড করতে পারছেন না, বা আপনাদের মর্গেজ বেড়ে যাওয়ার কারণে, আপনাদের ডিপোজিট কম থাকার কারণে, অথবা আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে আপনারা আসলে কি করবেন, প্ল্যানিং কোনো বা আইন ভাঙা হবে কিনা যদি আপনারা বাড়ির একটা রুম বা একটা অংশ যদি রেন্ট আউট করেন, যে অ্যাফোর্ডেবিলিটিটাকে আপনার ম্যানেজেবল করার জন্য। আসলে প্ল্যানিংয়ের কোনো জায়গায় বা আসলে কোনো চেঞ্জ অফ ইউজের কোনো জায়গায় আসলে এটা পড়ে না, বা আমার জানা মতে নেই। তো আমি মনে করি যে এটার জন্য আপনারা আপনাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। একটা রুম ভাড়া দিবেন বা আপনারা কিভাবে করবেন, আমার মনে হয় না, পার্সোনালি আমার মনে হয় না অ্যাজ এ ফ্যামিলি হোম যদি থাকে, কাউকে যদি আপনারা ভাড়া দেন, ইজ দেয়ার এনি প্রবলেম? আমি শুধু আমারটাই বলছি। বাট এটা যেহেতু অ্যাজ এ আর্নিং হবে, তো সেই ক্ষেত্রে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই যে আপনার যারা সিঙ্গেল ল্যাট হিসেবে দিচ্ছেন, যে একটা ফ্যামিলিকে যদি আমরা ভাড়া দিই, ধরুন আমরা ইস্ট লন্ডনে একটা 3 বেডরুমের একটা হাউস আমরা যদি একটা ফ্যামিলিকে ভাড়া দেই, সেই ক্ষেত্রে হয়তো 2200 বা 2300 2500 মতান্তরে, বিভিন্ন জায়গা বিশেষে কত কনভিনিয়েন্ট আপনার বাসাটা, বা কত কুইকলি আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছেন, বা আপনার কোন জায়গায় আপনি আছেন, তার উপর ডিপেন্ড করে আমি মনে করি 1800 থেকে 2500 2600 মানে হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য হাউস এজ ওয়েল। তা এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই যে বিড়ম্বনা, এই যে আপনার একটা সমস্যা, এই সমস্যাটা থেকে আমরা কিভাবে আসলে মুক্তি পেতে পারি। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইউকেতে বিভিন্ন কাউন্সিলে আপনার যদি আমরা প্রফেশনালি ভাড়া দেই, তখন কিন্তু আমাদেরকে একটা লাইসেন্স নিতে হয়। এটার নাম হচ্ছে সিলেক্টিভ লাইসেন্স। তার মানে হচ্ছে যে আপনি একটা পরিবারকে আপনার বাসাটা ভাড়া দেবেন, এই জন্য আপনাকে কিন্তু একটা লাইসেন্স নিতে হয়। কাউন্সিল জানতে চায় তার মূলত যে কারণে লাইসেন্সিং সিস্টেমটা আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে, পোর কন্ডিশনটা যাতে না হয়। বাড়ি ভাড়া যদি আমরা নেই, যাতে করে মালিক একজন হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, তারা যাতে আসলে আমাদের একটা পোর কন্ডিশনে ওই বাসাটা যাতে আমাদের ভাই বোনদের কাছে না দিতে পারে। যাতে যারা ড্যাম বাসায় আছে, বাসাটা অনেক পুরনো, রং করা নেই, লিকিং আছে, অনেক রকমের সমস্যা একটা বাসায় থাকতে পারে যদি প্রপার মেনটেনেন্স করা না হয়। তখন সরকার নির্ধারণ করলো যে তারা এই লাইসেন্সিং আপনার পদ্ধতিটা চালু করবে, এবং এতে করে মানুষের যে আপনার বসবাসের যে আপনার মানটা, এই মানটাকে অনেকটুকু বাড়াবে। এতে করে কাউন্সিলের দুইটা জিনিস, একটা হচ্ছে কাউন্সিল ফি পাচ্ছে লাইসেন্সিং ফি হিসেবে, দ্বিতীয়ত আমরা যারা রেন্ট আউট করব, আমরা যারা আসলে ওই বাড়িগুলো টাকার বিনিময়ে আমরা যারা ব্যবহার করব, তারাও যাতে একটা স্ট্যান্ডার্ড পায়। তো এই লাইসেন্সিংয়ের মূলত যে কারণটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ডটাকে, বাড়ির অবস্থানটাকে একটা বেটার করা। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে যে হেলথ অ্যান্ড সেফটি এবং পাবলিক হেলথ, ফায়ার সেফটি, এই সমস্ত সেফটিগুলোকে মেনটেইন করা। যে একটা বাসা আপনি কাউকে ভাড়া দিবেন, যদিও এটা আপনার অ্যাজ এ কাউন্ট অ্যাজ এ বিজনেস, বাট এখানে মানুষের জীবনের যে মূল্য, এই মূল্যটা কিন্তু অনেক বেশি। আলোচনা মাঝখানে একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, কারণ আপনি যে একটা বলছেন যে সিঙ্গেল লেট ভাড়া দিতে হলে আপনাকে সিলেক্টিভ লাইসেন্স নিতে হবে, এটা কি প্রত্যেকের ক্ষেত্রেই নিতে হবে? এখন পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে না, বাট মোস্ট অফ দ্য টাইম ইউকে ওয়াইজ অলমোস্ট প্রত্যেকটা কাউন্সিলেই আছে। এখনও কিছু কিছু জায়গায়
আপনাকে ম্যান্ডেটরি করা হয় নাই। একটু ব্রিফলি বলে দিবেন যে সিলেক্টিভ লাইসেন্সটা নিতে হলে কি করতে হয় বা কতদিন সময় লাগতে পারে? যে কোনো লাইসেন্স, নট অনলি সিলেক্টিভ লাইসেন্স। আমরা আসলে যখনই শুনি যে কাউন্সিলে যেতে হবে, আমাদের কোনো একটা প্ল্যানিং করতে হবে বা ইয়ে করতে হবে, আপনার এটা কিন্তু আসলে কঠিন বা দুঃসাধ্য কিছু না। সিলেক্টিভ লাইসেন্সের জন্য যে কেউ, বাড়ির মালিক যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন অ্যাপ্লিকেশনটা এতই সিম্পল, আপনি অনলাইন কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনার এরিয়া দিবেন, দেওয়ার পরে আপনাকে কাউন্সিলের ক্যাটাগরিতে বলে দেবে যে আপনার কি লাইসেন্স লাগবে। ওই সিলেক্টিভ লাইসেন্সে আপনি ক্লিক করে বা সিলেক্ট করে তখন তার যে একের পর এক ধাপ, মূলত একদম সিম্পল অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আপনাকে পুরো বাড়িটার বর্ণনা দিতে হবে, বাড়িতে কয়টা বেডরুম আছে, ওই বেডরুমের সাইজগুলো কীরকম, দরজাগুলো কীরকম আছে, ফায়ার রেটেড আছে কি না, আপনার স্মোক অ্যালার্ম বা আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম ইন প্লেসে আছে কি না, আপনার কিচেনগুলোতে কত সাইজের এবং বাথরুমের কন্ডিশন কি বা ওভারঅল বাড়ির কন্ডিশন কি, বাড়ির যেই আপনার কমন যে স্পেসগুলো, প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলোর অবস্থা কি। এবং মূলত যে জিনিসটা হচ্ছে যে আপনি বা আপনারা যারা এই বাড়িটা রেন্ট করবেন আরেকটা মানুষের কাছে বা আরেকটা পরিবারের কাছে, সেই পরিবারটা যাতে সুরক্ষিত থাকে, সেই পরিবারটা যাতে সুস্থ থাকে, এইটাকে আপনার ন্যূনতম যেই ক্যাটাগরিটা আছে, ন্যূনতম যেই ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটা যাতে বজায় থাকে, ব্রিটেনের আইনটা যাতে মেনে চলা হয়, এবং এর কারণেই কিন্তু এই সমস্ত প্রসেসগুলো করা হয়। এবং কাউন্সিল মেক শিওর করে আপনার যাদেরই লাইসেন্স আছে তাদেরকে কিন্তু কাউন্সিল র্যান্ডমলি ভিজিট করে। তার মানে হচ্ছে যে আপনি শুধু অনলাইনে গিয়ে বলে দিলেন যে আমার বেডরুম আছে 12 স্কোয়ার মিটার, কিন্তু আসলে অরিজিনালি এটা 8 স্কোয়ার মিটার, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই রুমটা কি একজনের কাছে ভাড়া দিতে পারবেন না 2 জনের কাছে ভাড়া দিতে পারবেন। স্পেস স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে ইন টার্ম অফ গাইডলাইন। এখানে আপনার HM এর জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, C4 এর জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, C1 এর জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, C3 এর জন্য। আমি এগুলো কেন বলছি, ইন টার্ম অফ লাইসেন্সিং, নর্মাল বাসা, মাল্টি অকুপেন্সি, HMO বাসা, হোটেল, হলিডে লেট, আপনার আরও যে আছে সার্ভিস অ্যাকোমোডেশন, তো এই সমস্ত জিনিসগুলো কাম আন্ডার সি ক্যাটাগরি, C1, C3, C4। তো এখন কথা হচ্ছে যে যেই অ্যাপ্লিকেশনটা করবেন সেই অ্যাপ্লিকেশনটা নিজেও করতে পারবেন, কোনো আর্কিটেক্টের কাছেও যেতে পারেন, কোনো প্ল্যানিং কনসালটেন্টের কাছে যেতে পারেন, অথবা যারা আগে করেছেন আমরা কিন্তু দেখি অনেক ক্ষেত্রে স্টেট এজেন্টও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে থাকেন। বাট আমার কথা হচ্ছে যে সিম্পল অ্যাপ্লিকেশনগুলো কারো কাছে যেতে হবে না, বাড়ির মালিক নিজেই করতে পারবে। সিলেক্টিভ লাইসেন্স আপনি বলছেন যে একটা প্রসেসের মধ্যে যেতে হয়, এটার মধ্যে কি কোনো কন্ডিশন আছে কিনা যে ভিজিটের পরে অ্যাপ্রুভাল হবে বা ভিজিট ছাড়া অ্যাপ্রুভাল করতে পারে? জি না, এরকম কাউন্সিল যদি মনে করেন, ইট ইজ নট এটা প্রসেসের মধ্যে নেই যে ভিজিটের পরে তাকে করবে। জি, আপনি অ্যাপ্লিকেশন করে বাসা, কেউ তো আর বাসা কিনে বসে রাখবে না, কাউন্সিল ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন কথা হচ্ছে যে আইনটা কি, আইনটা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি পারেন কাউন্সিলকে জানান, এটাই হচ্ছে আইন। বা ইভেন HMOর ক্ষেত্রে বেশ কিছু দিন বা সময় আসলে কাউন্সিল দেয়। এখন কথা হচ্ছে যে কাউন্সিল কি আসলে চায় যে বাড়িটা খালি থাকুক? আসল কথাটা কিন্তু তা না। কাউন্সিল চায় আপনি অ্যাজ এ বাড়ির মালিক হিসেবে যাতে আপনিও সুরক্ষিত থাকেন, এবং যারা আপনার বাসাটা ভাড়া নিচ্ছে সে এবং তার পরিবার যাতে সুরক্ষিত থাকে। মূল যে কথাটা হচ্ছে, এই কথাটা হচ্ছে যে ইজ অল অ্যাবাউট কাউন্সিল আর মেনটেইনিং অ্যান্ড মেক শিওর অল দ্য সেফটি মেজারমেন্ট। এখানে আপনার ফায়ার সেফটিটা মানা হচ্ছে কিনা, দেখুন এখানে আপনার হেলথ অ্যান্ড সেফটিটা মানা হচ্ছে কিনা, এখানে স্ট্যান্ডার্ড লিভিং যেটা হচ্ছে, যা স্পেস স্ট্যান্ডার্ড, আপনি ধরুন একটা 4 স্কোয়ার মিটারের একটা রুমে আপনি 2 জন মানুষকে ভাড়া দিলেন কিনা। তো এই যে এখন কথা হচ্ছে যে ওভারঅল আপনার সমস্ত জিনিসগুলোই কিন্তু একটা মেন্টাল হেলথের উপরে একটা প্রভাব পড়ে, এবং আপনার যে বাসাটা আপনি ভাড়া নিচ্ছেন, আপনি কাউকে ভাড়া দিচ্ছেন, এখন এটা হাউজিং বেনিফিট থেকে আপনাকে পে করছে না পার্সোনালি পে করছে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি যে ভাড়া দিচ্ছেন এই ভাড়াটা আপনি একজন দিচ্ছে একজন নিচ্ছে। কাউন্সিল অ্যাজ এ গার্জিয়ান হিসেবে তাদের কি কাজ? তাদের কাজ হচ্ছে যে নিচ্ছে সে সঠিক নিচ্ছে কিনা, এবং যে দিচ্ছে তার এগেনিস্টে, যে বাড়িটা সে ইউজ করতেছে তার এগেনিস্টে এটা ন্যূনতম স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে কিনা। জি, ধন্যবাদ। আমরা এগিয়ে যাই আমাদের অনুষ্ঠানে। আমরা
আলোচনা করছিলাম সিঙ্গেল লেট অথবা, এবং এই পরিস্থিতিতে আমরা তো সিঙ্গেল লেট নিয়ে অনেক সময় আলোচনা করলাম, এখন সিঙ্গেল লেট থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্যার মধ্যে সেটা অতিক্রান্ত হচ্ছে না। সিঙ্গেল লেটটা কি আমরা অন্য কোনোভাবে পরিবর্তন করে সেই কিছুটা সাশ্রয় হতে পারবে বা কিছুটা তার যেই চাহিদা মেটাতে পারছি না বা যে ঘাটতিটা হচ্ছে কিনা পূরণ করতে পারছি না, জানি এটার জন্য হয়তো ইনভেস্টমেন্ট হতে পারে। তো আমরা অন্য কোন ক্যাটাগরিতে আমরা পরিবর্তন করতে পারি, একটু একটা ফাইন্যান্সিয়াল একটা কমিটমেন্ট করে অন্য কোনো করা যায় কিনা, এইটার বিষয়ে যদি আমাদের একটু বলেন। দেখুন, আপনি যদি একটা বাসা একটা ফ্যামিলিকে দেন, দ্যাট ইজ দ্য লোয়েস্ট আর্নিং ইউ ক্যান গেট ফ্রম দ্য মার্কেট। এখন কথা হচ্ছে যে আমার এই কথাটা অনেকেরই আসলে ভালো লাগবে না বা পছন্দ হবে না। আপনি যদি আপনি জিনিসটাকে যদি এইভাবে দেখেন যে আপনার 2টা বাসা আছে, এই 2টা বাসার ইনকাম দিয়েই আপনার সংসার চালাতে হয়। আপনার শুনে দেখুন, ভালো কথা বলা আর প্র্যাকটিক্যাল কথা বলার মধ্যে রাত দিন ডিফারেন্স। এখন কথা হচ্ছে যে আপনি ইফ ইউ পুট ইউর সেলফ অন দ্যাট শুজ, দ্য পিপল হু আর হ্যাভিং দেয়ার আর্ন ফ্রম 2 প্রপার্টিস অর 3 প্রপার্টিস, তাদের আসলে কি করা উচিত? তো তার মানে কি আমি সবাইকে ঢালাও বলছি যে ভাই সমস্ত বাড়িগুলো হেচেমো করে ফেলো? ইটস নট লাইক দ্যাট। যারা অ্যাফোর্ড করতে পারবেন অবশ্যই তাদের সিঙ্গেল লেট করা উচিত, বাট যারা স্ট্রাগল করছেন, যারা ফ্যামিলি রান করতে পারছেন না, যাদের একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল, একমাত্র আর্নিং সোর্স, আমি কিন্তু অনেককেই চিনি সিঙ্গেল মাদার বা আপনার সিঙ্গেল ফাদার, তারা আসলে কাজে যেতে পারবে না অসংখ্য অসুস্থতার কারণে, ফ্যামিলি মেম্বারের অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে, বিভিন্ন কারণে, চাইল্ড কেয়ার সমস্যার কারণে। এখন তারা কি করবে? হোয়াট দোজ কাইন্ড অফ পিপল উইল ডু? তা আমার সাজেশনটা হচ্ছে যে তাদের জন্য আপনারা যদি, ইফ দ্য প্রপার্টি ইজ বিগ এনাফ এবং আপনার প্রপার্টিটা যদি একটা লোকেশন ওয়াইজ গুড লোকেশনে হয়, দেন ইউ ক্যান ইনক্রিজ দ্য ভ্যালু অফ রেন্টাল ভ্যালু অফ দ্য প্রপার্টি ভেরিয়াস ওয়ে। আর দেখুন, আপনি একটা প্রপার্টি আপনি যদি নর্মাল আপনার সিলেক্টিভ লাইসেন্স থাকে, এছাড়া যদি আপনি হেইচএমও তো করেন, হোয়াট ইজ হেইচএমও? হাউস ইন মাল্টিপল অকুপেন্সি। তার মানে হচ্ছে যে একটা পরিবারের মানুষ না, 3 বা তার অধিক পরিবারের, 2-এর অধিক পরিবারের মানুষজন, ধরুন আপনি, আমি এবং আরেকজন মানুষ, আমরা একা একটা বাসা অ্যাফোর্ড করতে পারছি না, কিন্তু যদি ওই বাসাটাতে হেইচএমও লাইসেন্স থাকে, আমি একটা রুম ভাড়া করতে পারি, আপনি একটা রুম ভাড়া করতে পারেন, আর একটা অন্য দেশেরই লোক ভাড়া করতে পারে, দ্যাটস লিগালি পসিবল। যে আপনি বলছেন যে পরিবার মানে মানে এসে যে হেইচএমতে শুধু সিঙ্গেল পারসন না, মানে পরিবারও দেখুন, এখানে কথা হচ্ছে যে আপনার ইজ অল অ্যাবাউট হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য রুম। আপনি আলোচনা প্রথমে বলছেন যে ইফ ইট ইজ বিগ এনাফ, এই কথাটা কি বলেছেন? যে এখন বিগ, দেখুন একটা কথা আছে যে হেইচএমও, লার্জার হেইচএমও, হোয়াট ডাজ ইট মিন? আপনি লার্জার হেইচএমওতে আমি 15 বেডরুম, 20 বেডরুম, 30 বেডরুম হেইচএমও দেখেছি। ইজ নট অ্যাজ এ হোটেল, হেইচএমও অর সার্ভিস অ্যাকোমোডেশন। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু আপনার ধরুন গ্রাউন্ড ফ্লোরে আপনার কাছে 20 স্কোয়ার মিটার, 25 স্কোয়ার মিটার, 30 স্কোয়ার মিটার জায়গা আছে। ইজ নট 37 অর 39, আপনি এটাকে স্টুডিও বলতে পারেন, বাট ইউ হ্যাভ এ 30 স্কোয়ার মিটার। আপনি কি করবেন? আপনি একটা ইজি 2টা রুম, একটা কিচেন, একটা বাথরুম সহ, ইজ নট এ ফ্ল্যাট, ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাট, বাট আন্ডার হেইচএমও ইউ ক্যান অপারেট। তো এটার জন্য এটা কিন্তু একটা পরিবার এটাকে ভাড়া করতে পারবে। এখন সে 1500 টাকা বা 1200 টাকা বা 1000 টাকা, আপনি বিভিন্ন জায়গায় যদি যান, দেশের বিভিন্ন জায়গায় যদি যান, রেন্টটা কিন্তু আপনার ডিফারেন্ট। আপনি লন্ডনে রেন্ট করেন একরকম, গ্লাসগোতে করেন আরেক রকম, বাট ডাজ দিস অল স্টে ইন অল দ্য সিটি? আপনার ইয়েস, আপনি যদি আপনাকে হেইচএমও হয়তো গ্লাসগোতেও লাগবে, হেইচএমও হয়তো লন্ডনে লাগবে, সাউথ এন্ডেও লাগবে, ব্রিস্টলে লাগবে, লিডসে লাগবে, সব জায়গায় লাগবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি, ধরুন আপনি 1500 পাউন্ড পান একটা বাসায়, যদি আপনি হেইচএমও করেন স্টেট ওয়ে, আপনি এটা হয়তো আপনার 1800 থেকে 2000 পাউন্ড হবে। দ্যাট ইজ এ গেইন। এখন কথা হচ্ছে যে একটা সিঙ্গেল লেট বাসা আর হেইচএমওর মধ্যে আইনের অনেকগুলো আপনার ডিফারেন্স আছে। হেইচএমও বাসাতে অবশ্যই আপনার ডোরগুলো ফায়ার রেটেড হতে হবে, আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, সমস্ত জিনিসগুলো নিয়মিত আপনাকে মেনটেন করতে হবে। ওয়ার আপনার একটা সিঙ্গেল লেটের ক্ষেত্রে আপনি দিয়ে দিবেন, আপনার কিচেনের মধ্যে ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর লাগবে, হলওয়েগুলোতে লাগবে, রুমগুলোতে লাগবে না। বাট যখন হেইচএমও আসবে তখন কিন্তু
পলিসিগুলো, তখন কিন্তু নিয়মগুলো আরেকটু কঠিন। ইট ইজ ইনভেস্টমেন্ট নিডেড। আপনার একটা প্রপার্টিকে, নর্মাল প্রপার্টিকে এইচএমও যদি আপনাকে কনভার্ট করতে হয়, দের ইজ এ ইনভেস্টমেন্ট, বাট ইটস নট এ হিউজ, স্মল ইনভেস্টমেন্ট নিডেড। এখানে একটু বেসিক একটা কোশ্চেন করতে যাচ্ছি, জানি না এটা আমাদের দর্শক উপকৃত হবেন কিনা, যে সিঙ্গেল লেটের যেই বাসাটা আছে, আপনি বললেন যে বেসিক কিছু চেঞ্জ করে আমার কি লেআউট চেঞ্জ করতে হবে কিনা? যদি আপনার স্পেস স্ট্যান্ডার্ড, ন্যাশনালি ডিসক্রাইব হাউস বিল্ডিংয়ের যে স্পেস স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে যে একটা রুম কত সাইজের হওয়া উচিত। দেখুন এখানে একটা ভেরি গুড এক্সাম্পল, ইস্ট লন্ডনের বাসাগুলো আপনাকে বলবে যে 3 বেডরুম হাউস, তো আপনি একটা পাবেন বক্স রুম। বাট যখন আপনি এটাকে ইন টার্ম অফ এইচএমওতে কনভার্ট করতে যাবেন, দেন দ্য বক্স রুম ইজ নট এনি মোর বেডরুম। বাট আপনি যখন সিঙ্গেল লেট করছেন, আপনি যখন বাড়িটা বিক্রি করছেন, আপনি কিন্তু 2.5 রুম বলছেন না। তো দ্যাট ইজ এ ভেকিনি ডেইজ। আপনি, আমি জানি না কখন থেকে শুরু হয়েছিল, আপনি দেখবেন যে ইউকেতে বাসার যে সাইজগুলোতে আপনি দেখবেন 2টা রুম অনেক বড় বা ডিসেন্ট, একটা রুম বক্স অথবা খুবই ছোট। আমি একটু আইডিয়া নিতে চাচ্ছি, কারণ কি যে হয়তো অনেকে উপকৃত হবেন, যে ধরেন 3টা বেডরুম, উপরে 3টা রুম থাকে, নিচে একটা ড্রয়িং রুম থাকে আর একটা কিচেন থাকে, অনেক সময় ওপেনও কিচেন থাকে অথবা ড্রয়িং রুমের পরে কিচেন থাকে। কিছু কিছু বাসায় দেখা যাচ্ছে 2টা বেডরুম আর একটা সিঙ্গেল রুম, বক্স না, ভালো সিঙ্গেল রুমই আছে। এখন আমি কি ধরেন ওই কিছু চেঞ্জ করে আমি উপরে 3জনকে আলাদা আলাদা করে নিচেটা কমন রেখে তেমন কোনো পরিবর্তন না করে করা যায় কিনা? অবশ্যই যায়। এখানে দেখুন, মূলত এইচএমওতে যদি আপনি কনভার্ট করতে চান, মূলত আপনাকে আসলে কি করতে হবে, সরি, আপনাকে আইনটাকে ফলো করতে হবে। আপনি এইচএমও গাইডলাইন নামে একটা গাইডলাইন দেওয়া আছে, এটা যে কেউ অনলাইনে গেলেই আপনার পাবে, ইউকের যে কোনো জায়গায়। আপনি এটা সারা ইউকের জন্য কমন না কাউন্সিল টু কাউন্সিল কিছু জিনিস, বাট মেইন প্রিন্সিপাল ইজ সেম। কিন্তু আপনি যদি ধরুন আপনি লিডসের জন্য এইচএমও, বা আবার অনেক জায়গায় কিন্তু এইচএমও করা যাবে না, কারণ হচ্ছে আর্টিকেল 4 ডাইরেকশন বলে একটা কথা আছে, যার কারণে আপনি বিভিন্ন জায়গায় এইচএমও আসলে আপনি কনভার্ট করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনার গ্লাসগোতে এইচএমওর যে স্পেস স্ট্যান্ডার্ড, এবং লন্ডনে যেটা, এবং লিডসে যেটা, বা বার্মিংহামে যেটা, এগুলো কিন্তু অলমোস্ট সেম। এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি এইচএমওতে আপনি ভাড়া তো বেশি চান, কিন্তু কথা হচ্ছে যে কিভাবে করবেন। মূলত যে আপনাকে ন্যাশনাল স্পেস স্ট্যান্ডার্ড, একটা মানুষকে যদি আপনার ভাড়া দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 8.75 স্কোয়ার মিটারের রুম হতে হবে। আপনি যদি 2জন মানুষকে ভাড়া দিতে চান, 10.22 হতে হবে। তো এই যে এখন যদি আপনার 10 হয়, আন্ডার এইচএমও ইউ ক্যান নট রেন্ট ইট। তো এই যে জিনিসগুলো, তো এখন কথা হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে বাসা আছে, এই বাসাটা ডাজ ইট ফল ইনটু এইচএমও ক্যাটাগরি, আর যদি না হয়, দেন ইউ হ্যাভ টু প্লে অ্যারাউন্ড উইথ দ্য প্লেস অফ দ্য রুম, সাইজ অফ দ্য রুম। তখন আপনাকে ন্যাশনাল যে পলিসি ফ্রেমওয়ার্ক ফর স্ট্যান্ডার্ড আপনার সাইজ, এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সাইজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে যে এইচএমওতে আপনি যখন যাবেন, আপনি এইচএমও গাইডলাইনে আপনি পাবেন যে আপনার মিনিমাম একটা বাথরুম হইতে গেলে মিনিমাম কত স্কোয়ার মিটার লাগবে, একটা কিচেন হইতে গেলে মিনিমাম কত স্কোয়ার মিটার লাগবে, বেডরুম বলতে গেলে বেডরুমের যে উইথ, এই উইথটা মিনিমাম 2.75 লাগবে। এখন দেখুন 2টা জিনিস, একটা হচ্ছে যে মিনিমাম উইথ লাগবে, আরেকটা হচ্ছে যে মিনিমাম স্কোয়ার মিটার লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা মানে এইচএমও লাইসেন্সটা পাবো। এবং দ্বিতীয় যে হচ্ছে ফায়ার সেফটি, আপনার ইমার্জেন্সি লাইটিং, যত আপনার সার্টিফিকেশন আছে, গ্যাস সেফ সার্টিফিকেট, ইলেকট্রিক্যাল সার্টিফিকেট, এবং এই সমস্ত জিনিসগুলো, এবং আপনার কিচেনে যা যা থাকা দরকার, ফায়ার এক্সটিংগুইশার, আপনার কমন স্পেসগুলোতে যে ফায়ার এক্সটিংগুইশার বা কিচেনে ফায়ার ব্ল্যাঙ্কেট, এবং সাইনগুলো ইমার্জেন্সি ইন কেস অফ ইমার্জেন্সি, তাহলে সেক্ষেত্রে যে ব্যাটারি অপারেটেড ইমার্জেন্সি লাইট থাকতে হবে অ্যাটলিস্ট কমন স্পেসগুলোতে, এবং লার্জার এইচএমওর ক্ষেত্রে আপনার রুমের ভিতর থেকে, এবং সমস্ত জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে এইচএমও গাইডলাইনে অথবা সিলেক্টিভ লাইসেন্সের গাইডলাইনে। তা আমাদের দর্শক যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই আপনার পাবেন, এবং এগুলো কিভাবে কাজ করে এটাও কিন্তু ওনারা বর্ণনা আলোচনা থেকে যে বিষয়টা আমি বুঝেছি, আমি যদি বলি আপনাকে, আপনি আমি যদি ভুল করি আমাকে ঠিক করে দিবেন, যে
যে গাইডলাইন্সে অনুযায়ী যদি একটা এক্সিস্টিং সিঙ্গেল লেট ওই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করে, মিনিমাম উইথ, মিনিমাম স্কোয়ার মিটার, তাহলে সে খুব সিম্পলি ওটাকে কনভার্ট করতে পারবে এইচএমওতে, কিছু কিছু পরিবর্তন করে, মেজর কোনো তার ধরেন ইন্টারনাল অল্টারেশন লাগবে না। এটা ঠিক কিনা? জি, অবশ্যই। এটাই হচ্ছে মূলত যে কথাটা, এটাই হচ্ছে কথা, যে যদি আপনারটা ক্রাইটেরিয়া মিট করে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এ লট অফ থিংস, জাস্ট অনলি সিম্পলি কনভার্ট করেই কিন্তু এইচএমওতে আপনার বাসাটাকে এজ এ এইচএমও হিসেবে ইউজ করতে পারবেন। জি, ধন্যবাদ। তাহলে আচ্ছা, আমরা যদি সিঙ্গেল লেট আর একটু ফিরে যাই, কারণ কেন ফিরে যেতে চাচ্ছি, কারণ সিঙ্গেল লেটে আমরা একটা জিনিস পেয়েছি, আপনি সিলেক্টিভ লাইসেন্স করতে হবে। অন্য কোনো আপনার রিকোয়ারমেন্ট লাগে কিনা, লিগ্যাল রিকোয়ারমেন্ট লাগে কিনা, যে ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে বা কোনো তার থেকে? দেখুন, আপনার যদি কোনো ফাইন্যান্স থাকে, যদি আপনার ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট, আপনি আমাকে ভাড়া দিবেন, বাসার ইন্স্যুরেন্স নেই, কীভাবে আপনি ভাড়া দেবেন? ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, আপনি এটা করতে পারবেন না। আপনি আমাকে একটা ভাড়া দিবেন, আপনার গ্যাস অ্যাপ্লায়েন্সের সার্টিফিকেট থাকবে না, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনার ইলেকট্রিক টেস্টিং থাকবে না, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমরা অনেক সময় কিন্তু মনে করি যে এটা আসলে অত বড় না। যারা, বিলিভ মি, আপনারা ভাই বোন যারা আমাদেরকে ফলো করেন, আয়ন টিভির এই প্রোগ্রামটা যারা ফলো করেন, আমি অসংখ্য মানুষকে চিনি যারা এইভাবে, মানে যেহেতু মেনটেন করে নেই বা করে নাই, তাদেরকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে বিভিন্ন মানুষের ক্ষতির কারণে। আমরা যারা আছি, আমরা অবশ্যই চাই যে আমাদের কোনো ভাই বোন, আমাদের যাতে কোনো ভাই বোন, সে বাঙালি হোক, সে অন্য দেশের হোক, অন্য ধর্মের হোক, যেই জায়গারই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, আমরা কখনোই আশা করি না তাদের পরিবারের মানুষজন কোনো ক্ষতি হোক। আপনারা যদি বাসা ভাড়া দেন, অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে। এটা মালিকের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ভাড়া দেবে তার বাড়িটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে, ওই বাড়িতে কোনো দুর্ঘটনা হবে না। দেখুন, দুর্ঘটনা হতেই পারে, বাট দুর্ঘটনা হওয়ার পর কোর্ট যদি পায় যে এটা নেগলিজেন্সের কারণে হয়েছে, সেই ক্ষেত্রে ইট ইজ গোয়িং টু কাম আন্ডার ক্রিমিনাল অফেন্স। অ্যাক্সিডেন্ট হতেই পারে, গ্যাস সিলিন্ডারে প্রবলেম হতেই পারে, ইলেকট্রিসিটিতে প্রবলেম হতেই পারে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাক্সিডেন্ট। বাট after the accident, hope not happen to any of our houses, but after the accident, if is found because of a negligence from a responsible person, then it is going to be treated as a ক্রিমিনাল অফেন্স। ধন্যবাদ। আমরা অনেক সময় যেটা দেখি যে আমরা ইউকেতে বসবাস যারা করি, অবশ্যই আমরা খুব সুন্দর একটা নিয়মের মধ্যে আমরা চলে, এই কারণে দেশটা খুব সুন্দর, আমরা কি নিয়ম ভঙ্গ করতে চাই না। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা, যে এরকম কোনো কাউন্সিলে গেলে কি কোনো একটা চেকলিস্ট পাওয়া যাবে কিনা ভাড়া দেওয়ার সময়, আমার কাছে এই জিনিসটা আছে কিনা, এই জিনিসটা আছে, ঠিক আছে করে দিলাম, তাহলে আমি সেফ, এরকম কোনো ইনফরমেশন কি কাউন্সিলের কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না? প্রত্যেকটা কাউন্সিলে, ইউকের আপনি যে জায়গায় থাকেন, আপনি যে এরকম লিফলেট আকারে কি থাকে কিনা, আপনার ওয়েবসাইটে গেলে আপনি পাবেন যে হোয়াট ইউ নিড ফর সিলেক্টিভ লাইসেন্স। একেবারে 1 থেকে 10 পর্যন্ত বলে দেবে, এইচএমওর জন্য 1 থেকে 10 পর্যন্ত বলে দেবে, হলিডে লেটিংয়ের জন্য বলে দেবে। এভরি সিঙ্গেল থিংস ইউ নিড টু নো ইজ ইন দ্য ওয়েবসাইট, কাউন্সিল ওয়েবসাইট। আপনি প্ল্যানিং পোর্টালে গেলে পাবেন, আপনি কাউন্সিলের ওয়েবসাইটে গেলে পাবেন, এবং বিভিন্ন সংস্থাগুলো যারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করে, যারা মানুষের জীবনযাত্রাটাকে ভালো করার জন্য, যারা লিভিং স্ট্যান্ডার্ডকে আপার করার জন্য, যারা মানুষের সেফটি নিয়ে, মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে যে সমস্ত সংস্থাগুলো, যে সমস্ত চ্যারিটি অর্গানাইজেশনগুলো কাজ করছে, তাদের মাধ্যমেও পাবেন। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনলি সিম্পলি ওয়ে, আমরা যদি অনলাইনে যাই, যে কাউন্সিলে আছি, সেই কাউন্সিলের ওয়েবসাইট থেকেও এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক্স্যাক্টলি পরিষ্কারভাবে এগুলো কিন্তু একই জায়গায় পাবেন। আপনি বলছেন পরিষ্কারভাবে, আমি কেন এটা এই ওয়ার্ডটা আমি ধরেছি, কারণ ওই যে গাইডলাইন্সগুলো আছে, এগুলো কি মানে খুব সিম্পলি বলা আছে না কোনো টেকনিক্যাল টার্ম আছে? কারণ যদি সিম্পলি বলা থাকে হয়তো আমি বুঝবো, যখন যদি টেকনিক্যাল টার্ম থাকে তখন তো নিশ্চয়ই বোঝার কোনো উপায় নাই। যে আপনার যখন প্ল্যানিং অ্যাপ্লিকেশন লাগবে, মেবি ইউ উইল ফাইন্ড সামথিং টেকনিক্যাল টার্ম ও টেকনিক্যাল আপনার ডায়লগটা ইউজ করা হয়েছে, বাট যখন গাইডলাইন দেওয়া হয় তখন কিন্তু ভেরি সিম্পল। এখানে যারা পড়বেন তারা কিন্তু বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেকে আছে যে ভাই আমি তো ইংরেজি পারি না বা বুঝি না, আপনি কাউন্সিলে যান, যোগাযোগ করেন, তারা কিন্তু আপনাকে মোস্ট অফ দ্য কাউন্সিল লন্ডনে যান, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনাকে ট্রান্সলেট করে দিবে। আর তাও যদি না হয়,
আপনি যদি তাদের সাথে ফোনে কথা বলেন, আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, তখন কিন্তু তারা দুভাষী বা আপনার ট্রান্সলেটরের ব্যবস্থা করে। এটা হচ্ছে কাউন্সিল, হচ্ছে আমাদের গার্জেন। কাউন্সিলে আমরা গেলে সমস্ত সার্ভিসগুলো পাবো। এখন কি করতে হবে? আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে প্রসেসের মধ্যে যেতে হবে। আমরা যদি সকালে গিয়ে বলি বিকালে আমার একটা জিনিস দরকার, ইট ইজ নট এ পসিবল থিংস ফর কাউন্সিল। কাউন্সিলের জন্য আমরা একটা নাম্বার, বাট দ্যাটস নাম্বার কাউন্টস। এমন না যে আমি বললে কাউন্সিল আমার কথা শুনবেই না। ইট ইজ নেভার গোয়িং টু হ্যাপেন ইন ইউকে। কিন্তু আমাদেরকে প্রসেসটা মানতে হবে। আমাদের অনেক ভাই বোন আছেন যারা কমপ্লেন করেন যে আমি কাউন্সিলকে ইমেল পাঠিয়েছি, এখনও 2 মাস হয়েছে, আমি ইমেল পাই না। কারণ আমার আপনার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা প্রত্যেক দিন তাদের দৈনন্দিন সেবার জন্য, দৈনন্দিন প্রয়োজনের জন্য কাউন্সিলের বিভিন্ন প্রতিষ্ঠানে, কাউন্সিল বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তারা যায়। তার মানে এই হচ্ছে যে কাউন্সিল কিন্তু বিজি। আমি বা আপনি বা আপনাদের মতো মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদেরকে সেই ধৈর্যটা রাখতে হবে এবং কাউন্সিলের উপর সেই বিশ্বাসটা আমি মনে করি আমাদের রাখতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটা আপনাদের জন্য আমরা চেষ্টা করে থাকি যে আপনাদের তথ্য দিয়ে উপকার করার জন্য এবং সচেতন করার জন্য। কেন সচেতন কথাটা বলেছি, কারণ আপনি আবার আপনার কাছে ফিরে যাব ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, যে উনি যখন আমরা শুনি আর কি, কমিউনিটি অনেক শোনা যায় যে আমার পরিচিত একজন তো এইটা করেছে, তাহলে আমি তারটাকে ফলো করি, এইরকম কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? এই ক্ষেত্রে আপনি সচেতন করার জন্য আপনি কি বলতে চান প্লিজ? দেখুন, আমি একটা মেবি 2টা ঘটনা আমি বর্ণনা করতে চাই। আমার খালাতো ভাই বা আমার মামাতো ভাই বাড়ি কিনেছে, তার বাড়িতে লফট করেছে, আমার বাড়িতে আমি লফট করতে পারবো। আমার শালি বাড়িতে 6 মিটার এক্সটেনশন করেছে, আমার বাড়িতে আমি করতে পারবো। কারণ ওই রেন্টের ব্যাপারে একটু থাকি আর কি, সিঙ্গেল রেন্টের ব্যাপারে। আমি কেন বলছি, কারণ এটা লাইভ এক্সাম্পলে মানে আমাদের বাঙালি ভাই বোনরা বুঝতে পারবেন যে দেখুন, আপনাকে কাউন্সিল একটা জিনিস দিয়েছে, আমাকে দিবে, দের ইজ নো গ্যারান্টি। কারণ হচ্ছে আপনি যেই জায়গায় হেচএমও করেছেন বা সিঙ্গেল লেট করেছেন, ওই জায়গায় তো হেচএমও নাও থাকতে পারে। ওই জায়গায় আর্টিকেল 4 ডাইরেকশন থাকতে পারে যে ওখানে আপনার ফ্যামিলি হাউসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কাউন্সিল আর দিবে না। ইস কাউন্সিল ডিসক্রিশন না। তো এখন কথা হচ্ছে যে আপনাকে দিয়েছে বলে আমাকে দিতে হবে এমন না। আপনি হয়তো সমস্ত নিয়মগুলো মেনেছেন, আমি নিয়ম মানিনি। তো মানুষ আসলে গল্প বানাতে পছন্দ করে। মানুষ আসলে আমার ভাইকে দিয়েছে, আমাকে দিবে। যে জিনিসটা জানতে চাচ্ছি যে সিঙ্গেল লেটের ক্ষেত্রে অত রিকোয়ারমেন্ট দরকার নাই। না, সিঙ্গেল লেটের ক্ষেত্রে অত রিকোয়ারমেন্ট দরকার নাই। তো এখন কথা হচ্ছে যে আপনি কি আপনার পরিবারটাকে আনসেফ একটা জায়গায় ভাড়া করবেন? তা তো করবেন না। তো এখন কাউন্সিল অ্যাজ এ গার্জিয়ান হিসেবে কি বলছে যে সিঙ্গেল লেটে ন্যূনতম, আমি কিন্তু আজকের সমস্ত অনুষ্ঠান জুড়ে বলছি, ন্যূনতম যে জিনিসটা না করলেই না। আপনি একটা বাসা ভাড়া দেবেন আমাকে বা আমি আপনাকে দেব, তো এটার আমার পরিবার নিয়ে আমি যদি থাকি, আমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমার, কিন্তু আমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব কাউন্সিলেরও। কারণ দেখুন কেন কাউন্সিল এগুলো মেনটেন করে, ইজ এন্ড অফ দ্য ডে ইজ এভরিথিং ইজ গোয়িং অন পাবলিক সার্ভিস। কিভাবে পাবলিক সার্ভিস? ধরুন কোনো কারণে 10 বছর ধরে একটা বাড়ির ইলেকট্রিক টেস্ট হয় না, ওই বাড়িতে আগুন লাগার সম্ভাবনা কিন্তু 100%। তো আগুন লাগলে কি হবে? আপনি পুলিশকে ব্যস্ত করছেন, পুলিশ উইল কাম। আপনি ফায়ার সার্ভিসকে ব্যস্ত করছেন, আপনি ওই রোডে ট্রাফিক জ্যাম হচ্ছে, ওই রোডে আসার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি হচ্ছে। এন্ড অফ দ্য ডে আপনার প্রবলেম বা আমার প্রবলেম, আপনার নেগলিজেন্সি বা আমার নেগলিজেন্সি হিট কোথায় হলো? পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসে এন্ড অফ দ্য ডে ইজ কস্টিং। একটা যদি আপনার ফায়ার ব্রিগেড আপনার বাসায় আসতে হয়, ইটস কস্ট মানি। 4টা পুলিশ যদি এসে দাঁড়ায় থাকতে হয়, ইটস কস্ট মানি। আপনার কারণে পাশের বাসার যদি ক্ষতি হয়, ইটস কস্ট মানি। ধরেন কিছুই হলো না, রাতে 12টার সময় বা 3টার সময় হলো, আপনার ওই স্ট্রিটে তো কেউ ঘুমাইতে পারবে না। আপনি ইমাজিন করেন নেক্সট ডেতে একটা ছেলের পরীক্ষা, নেক্সট ডেতে কাউকে হাসপাতালে ভর্তি হতে হবে, নেক্সট ডেতে কারো চাকরির ইন্টারভিউ। আমরা আসলে শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, এটাই হচ্ছে প্রবলেম। আইনগুলো কেন করা হয়? আপনি আমাদের সবাইকে ভালো রাখার জন্য। এখন কথা হচ্ছে যে আইন স্বাধীনতা মানে এই না যে আমি যা ইচ্ছে করব। দিস ইজ নট হ্যাপেনিং ইন ইংল্যান্ড।
তো এখন কথা হচ্ছে যে সিলেক্টিভ লাইসেন্স, আপনি একটা বাসাকে একজনকে ভাড়া দিবেন, আমি ফায়ার অ্যালার্ম লাগাবো না, বাই কার্বনের আপনি কার্বন মনোক্সাইডের অ্যালার্ম লাগাবো না, বা আমি ইমার্জেন্সি লাইট লাগাবো না, আপনি চাইলেই পারবেন না। কারণ হচ্ছে আপনাকে ন্যূনতম ইংল্যান্ডে বা ওয়েলসে বা ইউকেতে যদি বাড়ি ভাড়া দিতে হয়, ন্যূনতম যে ক্যাটাগরিগুলো আছে, আপনি যদি একটা ড্যাম বাসা আপনি কাউকে ভাড়া দেন, সে তো ক্লেম করতে পারবে। আপনার একটা বাসায় যদি ড্যাম থাকে, বাচ্চা কাচ্চা অসুস্থ হবে, একটা বয়স্ক মানুষ যদি থাকে তারা অসুস্থ হবে, আপনার হিটিং বিল বাড়বে, হু ইজ গোনা পে ফর ইট? তো এখন এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখুন, আপনি বাসাটা যদি ড্যাম্প থাকে, বাসাতে যদি প্রপার ইনসুলেশন না থাকে, তার মানে কি কিছুক্ষণ পর পরে আপনাকে হিটিং চালাতে হবে। তার মানে হচ্ছে আপনি ইলেকট্রিসিটি ইউজ করছেন অথবা গ্যাস ইউজ করছেন। তার মানে কি ন্যাশনালি যা দরকার ছিল, যদি আপনার বাসাটা স্ট্যান্ডার্ড হতো, তার চেয়ে বেশি আপনি খরচ করছেন। এন্ড অফ দ্য ডে এভরিওয়ান ইজ সাফারিং। তো এই জন্য ইউকেতে নিয়ম আছে এবং নিয়ম মানতে হবে যদি কেউ প্রপারলি করতে চায়। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্য। আমরা চাই যে সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকার করার জন্য। আমরা চাই না যে কোনোভাবে আপনাদের মধ্যে বিভ্রান্তি শুরু করে, এই জন্য আমরা চেষ্টা করি আপনাদের সেই তথ্য দিয়ে উপকার করার জন্য। একটা জিনিস আপনি আলোচনা করে কেন এই কথাটা বলেছি, কারণ কি আমরা সব কিছু শুনলাম, সব কিছু, কিন্তু শুধু একটা পয়েন্ট নিলাম আপনার কাছ থেকে, যে সিঙ্গেল লেট থেকে হেইচএমও করলে আমার ইনকাম বাড়বে, আমি চলে গেলাম, ঠিক আছে। কিন্তু এর পিছনে ধরেন ইনকাম তো বেড়ে গেল, কিন্তু অন্যান্য কোন কোন বিষয়গুলো আছে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু সেই ইনকামের দিকটা যাতে না চিন্তা করে ডিসিশনটা না নেয়, প্লিজ। আইন মানতে হবে। হেইচএমও প্রপার্টিতে আপনাকে প্রত্যেক সপ্তাহে সবচেয়ে আমি আইনের জিনিসগুলো অবভিয়াসলি, রানিং কস্টটাও যদি একটু অ্যাড করে, যে অন্যান্য কী রানিং কস্ট দেখুন, বাড়িতেও একই, এটা হিটিংও একই হবে, ইন্টারনেটও একই যাবে। রানিং কস্ট ইজ নট গোয়িং টু গো টু হাই। যে জিনিসটা করতে হবে, কমন স্পেসগুলো ক্লিন করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় যে জিনিসটা আপনাকে সেফটি ওয়াইজ প্রত্যেক সপ্তাহে তাদেরকে ফায়ার অ্যালার্ম টেস্ট করতে হবে, এবং এই ফায়ার অ্যালার্ম টেস্টের যে রেকর্ড, এই রেকর্ডটা কিন্তু প্রপার্টিতে ঝুলিয়ে রাখতে হবে। গ্যাস সেফ সার্টিফিকেটটা থাকতে হবে, ফায়ার সেফটি সার্টিফিকেট থাকতে হবে, এবং মেনটেনেন্স অফিসার বা ম্যানেজারের একটা নাম্বার ওখানে থাকতে হবে, এবং আপনার 24 আওয়ার ইমার্জেন্সিতে কার সাথে যোগাযোগ করবে, সেই একজন প্রপার্টি ম্যানেজার অথবা মেনটেনেন্স ম্যানেজারের একজন ডেজিগনেটেড পার্সনের নাম্বার কিন্তু ওখানে থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু বাধ্যতামূলক, এবং পেট টেস্ট করাতে হবে ইয়ারলি, আপনার গ্যাস সেফ সার্টিফিকেট রাখতে হবে, ইলেকট্রিক্যাল সেফটি সার্টিফিকেট রাখতে হবে। এখন কথা হচ্ছে যে সেফটির ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করতে হবে, এবং প্রপার্টিতে যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটাও কিন্তু ডিসপ্লেতে থাকতে হবে। জি, ধন্যবাদ। হেইচএমও করার ক্ষেত্রে বা সিঙ্গেল রেটের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম আছে না, যে কোন ক্যাটাগরি বা কাকে ভাড়া দেওয়া যাবে বা কাকে দেওয়া যাবে না, এরকম কোনো কিছু বিষয় আছে কি? জি না, এরকম কোনো বিষয় নেই। যখনই আপনার লাইসেন্স থাকবে তখনই আপনি ভাড়া দিতে পারবেন। এতে আপনার কোনো ক্যাটাগরি নেই। আপনার কাউন্সিল কাউকে বলে দিবে না যে তাকে ভাড়া দেওয়া যাবে, তাকে দেওয়া যাবে না। এটা কাউন্সিলের এখতিয়ারের মধ্যে পড়ে না। জি, আমরা যদি মার্কেটের কথা চিন্তা করি, যে অনেক সময় যে আমি যদি হেইচএমও করলাম, কিন্তু হেইচএমে সাধারণত আপনার যে অভিজ্ঞতা থেকে আপনি বলে, হেইচএমওর প্রপার্টিগুলো সাধারণত কোন ক্যাটাগরির বা কোন প্রফেশন বা কোন টাইপের লোকরা এখানে ভাড়া নেওয়ার জন্য তারা খুঁজে থাকে হেইচএমও? এরকম কোনো, আপনি যদি আপনার বড় শহরগুলোর কথা চিন্তা করেন, শহরগুলোতে কিন্তু প্রফেশনাল যারা আছে, যারা আপনার একটা পুরো বাসা অ্যাফোর্ড করতে পারবে না, তারাই কিন্তু আসলে হেইচএমওর ক্লায়েন্ট। বা আপনার ধরুন যারা অফিসিয়াল কাজের জন্য আপনি 6 সপ্তাহ থাকবেন, 4 সপ্তাহ থাকবেন, 2 মাস থাকবেন একটা শহরে, এখন আপনি 2 মাসের জন্য তো আর আপনাকে কেউ বাড়ি ভাড়া দেবে না। মিনিমাম কন্ট্রাক্ট হচ্ছে, আপনি যদি লং টার্মে যেতে চান 6 মান্থ অথবা 1 ইয়ার। তো সেই ক্ষেত্রে হেইচএমওর যে প্রপার্টিটা বা যে হেইচএমওর যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা কিন্তু ভেরি পপুলারিটি পাচ্ছে। মূলত কারণ হচ্ছে আপনি একটা রুম নিলেন, আপনার তো আর অত ভেজাল নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লং টার্মের কন্ট্রাক্টে যেতে হচ্ছে না, আপনি একটা শর্ট টার্মে কন্ট্রাক্টে থাকতে পারছেন। তৃতীয়ত হচ্ছে যে আপনার যখন ইচ্ছে আপনি একটা শর্ট নোটিসে ছেড়ে দিতে পারছেন। আপনার লাইবিলিটিস কম, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার কাউন্সিল বিল ইনক্লুডেড থাকে, ইউটিলিটি ইনক্লুডেড থাকে। তো আপনার মানুষের জন্য ঝামেলা খুবই কম। হেইচএমও প্রপার্টিতে
হোটেলের সাথে ডিফারেন্সটা কি? এইচএমওতে আপনার কুকিং ফ্যাসিলিটি থাকতে হবে। অনেকে আপনি 2 মাস হোটেলে থাকা ইটস ডিফিকাল্ট। একটা মানুষ আসলে বাইরে বাইরে খেয়ে মানে পারে না, অনেকে হয়তো পারে, বাট এইচএমও প্রপার্টিতে আপনার কুকিং ফ্যাসিলিটিটা থাকতে হয়, এটা অ্যাজ এ কমন। আপনার সেই ক্ষেত্রে যারা নিজেদের মানে খাবারটা রান্না করতে চান তাদের ক্ষেত্রে বেস্ট পপুলার, স্পেশালি ইয়াং ফ্যামিলিজ, যারা ইয়াং কাপল আছেন তারা অনেক সময় পছন্দ করেন। বাট মোর আপনার বা মোস্ট অফ অল যে জিনিসটা হচ্ছে মোর লাইকলি মানে আপনার সিঙ্গেল প্রফেশনাল অথবা আপনার যারা সার্ভিস হোল্ডার, বিভিন্ন শহরে আপনার কাজের থ্রুতে যেতে হয়, এবং নাওডেজ লট অফ স্টুডেন্ট। যে জিনিসটাই আপনাকে প্রশ্ন এখনই করতে যাচ্ছিলাম যে স্টুডেন্টদের ভাড়া দিতে হলে কি আলাদা কোনো তাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে? দেখুন, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট অ্যাকোমোডেশন আছে আন্ডার আপনার এটার আবার ডিফারেন্ট ক্যাটাগরি। বাট বাসা বাড়ি যদি স্টুডেন্টরা নেয়, এখন পর্যন্ত কাউন্সিল আসলে স্টুডেন্টদেরকে কিছু বলে না। 2-3 জনই কিন্তু আপনার মানে যে জিনিসটা ধরেন একটা ধরেন 3টা রুম আছে, একটা ডক্টর আছে, আরেকটা ইঞ্জিনিয়ার আছে, আরেকজন স্টুডেন্ট আছে, এরকম কোনো ভাড়া দেওয়ার কোনো সমস্যা নাই। এখন আপনাকে বাধ্যতামূলক এইচএমওতে যেতে হবে। এইচএমওতে গিয়ে আপনি এটা কিন্তু আসলে করতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্ট 2-3 জন ফ্রেন্ড মিলে কিন্তু আপনার ওই সিঙ্গেল লেটের বাসাও নিয়ে থাকে, তাতেও আমি মনে করি যে কাউন্সিল এখন পর্যন্ত কাউকে প্রবলেম করেনি। বাট কথা হচ্ছে যে যদি এইচএমও লাইসেন্স থাকে দ্যাট ইজ বেটার। আবার স্পেশালি আমাদের অনেক ভাই বোন আছেন যারা লার্জার এইচএমও বা আপনার স্টুডেন্ট অ্যাকোমোডেশন হিসেবে 30 বেডরুম 40 বেডরুমের একটা আপনার করার চেষ্টা করছেন। আমি মনে করি যে, এবং করেছেন, আমি মনে করি দ্যাট ইজ এ ভেরি গুড বিজনেস অ্যাজ ওয়েল। বাট এটা করা উচিত আমাদের স্টুডেন্ট ভাই বোন যারা আছেন তারা, যেহেতু বাড়ি ভাড়াটা এত বেশি, বা স্পেশালি লন্ডনে বাড়ি ভাড়াটা এত বেশি, এখানে একা একটা বাড়ি নিয়ে থাকা ভেরি ডিফিকাল্ট। তাই আমি মনে করি যে সমস্ত ভাইরা এইচএমও করছেন বা যে সমস্ত ভাইরা বা বোনরা আপনার স্টুডেন্ট অ্যাকোমোডেশন করছেন, আপনারা আসলে আরও এই জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করেন, যাতে করে আমাদের দেশ থেকে যে সমস্ত ভাই বোন আসছেন স্টুডেন্ট ভিসায় বা স্টুডেন্ট হিসেবে যারা আসছেন তাদের অনেকেরই হেল্প হবে, এবং আপনারাও যেহেতু সিঙ্গেল লেট থেকে স্টুডেন্টদেরকে ভাড়া দিলে একটু বেশি পয়সা পাবেন, তাহলে আপনাদেরও হেল্প হলো, যে সমস্ত ভাই বোন আসছেন তাদেরও আমি মনে করি হেল্প হবে। জি, ধন্যবাদ। আরেকটা যেই বিষয়টা যে শেষ করতে যাচ্ছি, আমরা বাঙালি যারা আছি অবশ্যই সবাই খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই শান্তি, টাকা পয়সায় অথবা অত বড় ব্যাপার না। কারণ যেটা বলতে চাচ্ছি যে ধরেন 3 জন আলাদা আলাদা মানুষ আছে, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, এটার জন্য বাড়িওয়ালার উপরে কোনো এফেক্ট পড়ে কিনা? দেখুন, বাড়িটা যার নামে নেবেন সে ছাড়া আর বাকি যদি হয় তাতে ইন্টারনাল। বাট ইফ দের ইজ ইলিগেল অ্যাক্টিভিটিস দেন আপনার মালিকের তো কোনো প্রবলেম হবে না, বাট ইট উইল বি আননেসেসারি হ্যাসেল। আপনি একটা বাসা একটা অনৈতিক কাজের জন্য ভাড়া দিতে পারেন না। অ্যাজ এ ল্যান্ডলর্ড আপনাকে অবশ্যই নিয়মিত কন্ট্রাক্ট রাখতে হবে এবং নিয়মিত ভিজিট করতে হবে। আপনার বাড়িতে অসামাজিক কোনো কার্যকলাপ হবে, এর জন্য কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার বাড়িটা ক্ষতিগ্রস্ত হবে। পুলিশ এসে যদি ভেঙে দেয় দেন ইউ আর সাফারার। তো যারাই বাড়ি ভাড়া দিবেন অবশ্যই নিয়মিত, আমি বলছি না এভরি উইক গো অ্যান্ড টার্ন আপ, বাট অ্যাটলিস্ট মান্থলি একবার ভিজিট করা উচিত, বা আপনার অবভিয়াসলি অ্যাটলিস্ট কথা বলা উচিত, নেইবারদের সাথে কথা বলা উচিত। আপনার তারা কোনো কিছু দেখে কিনা বা কোনো কিছু আন্দাজ করতে পারে কিনা, বা দেখুন ইফ দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং, ওই বাড়িতে যদি কোনো ইলিগেল কাজ হয় তার নেইবার কিন্তু জানবে বা বুঝতে পারবে, বা আপনি যদি নিয়মিত যাতায়াত করেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। এন্ড অফ দ্য ডেতে ইট ইজ ইয়োর হাউস, লিগ্যাল রেসপন্সিবিলিটিটা বাড়ির মালিকের। তাই যাদেরকেই ভাড়া দেখ না কেন অবশ্যই নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং নিয়মিত সেই প্রপার্টিগুলোকে ভিজিট করতে হবে। ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমরা আপনার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পেরেছি, এবং প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু তথ্য তুলে দেওয়ার জন্য, যে সিঙ্গেল লেট ভার্সেস এইচএমও কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে। আমরা যেই জিনিসটা দিয়ে আজকে শেষ করার চেষ্টা করব যে আমাদের তথ্যের ভিত্তিতে আপনারা যে কোনো ডিসিশন, অবশ্যই আপনারা কোনো এক্সপার্টের অবশ্যই পরামর্শ নেবেন, আমাদের এটা রেফারেন্স হিসাবে নিতে পারেন। কিন্তু আমরা চাই যে আপনারা যেই পরিস্থিতিতে উন্নতি হওয়ার জন্য যেই কিছু করেন না কেন অবশ্যই আপনারা এক্সপার্টেজ অ্যাডভাইস নিয়ে করবেন, কাউন্সিল আছে, সব কিছু করে আপনাদের সবার ভবিষ্যৎ শুভকামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।